আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো পেডাগোগির তো অনেকগুলোই ক্লাস হয়ে গেল। কোশ্চেন সেটও এক এক করে যে টপিকটা আলোচনা করা হচ্ছে তার কোশ্চেন সেটও নিয়ে আলোচনা করা হচ্ছে। তো তোমরা যারা দেখছো, অনেকেই দেখছো ভিডিও, কিন্তু সাবস্ক্রিপশান কিন্তু সেভাবে আসছে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা দেখছো, যাদের ভালো লাগছে, তারা একটু সাবস্ক্রিপশানটা করে দেবে, ঠিক আছে? আজকে আর তোমাদের আরও একটা জিনিস বলছি, যে এরপরে পেডাগোগির সঙ্গে সঙ্গে আমি আপার প্রাইমারির জন্য সায়েন্স আর ম্যাথের টপিকগুলোও নিয়ে আসব। সঙ্গে সায়েন্স আর ম্যাথের যে পেডাগোগি, সেটা নিয়েও আলোচনা করা হবে, ঠিক আছে? তা নিয়েও কন্টেন্ট নিয়ে আসা হবে, সেটা পুরো সিলেবাসটাই কভার করা হবে। আর যাদের নোটের দরকার আছে, তারা আমার এই নাম্বারটাতে দেখো হোয়াটসঅ্যাপ আছে, আমাকে মেসেজ করবে, আমি একটা গ্রুপ অ্যাড করে দেবো। ওখানে তোমাদের মোটামুটি যা ক্লাস করা হচ্ছে সেই ক্লাসের কন্টেন্টগুলো বা পিডিএফগুলো আমি যতটা পারি দিয়ে দিই। তো আজকের টপিকটা কি দেখো, আজকের টপিকটা হচ্ছে, দেখো আগের দিন যেটা আমরা শিখেছিলাম সেটা ফ্রয়েডের কি শিখেছিলাম, লৈঙ্গিক বিকাশের তত্ত্ব বা লিবিডোর ধারণা আমরা শিখেছিলাম। এবার আজ তারপরে আর একটা টপিক নিয়ে চলে এসেছি, কি এরিকসনের কী হচ্ছে মনোসামাজিক বিকাশের তত্ত্ব। এটা মনে রাখবে, এই ফ্রয়েডের পরে এটা নিয়ে এসেছি কারণ কি, এই এরিকসন ছিলেন কি ফ্রয়েডের ছাত্র। এবার ফ্রয়েডের চিন্তাভাবনার কিছুটা কাজে লাগিয়ে তিনি তার নতুন একটা কী হচ্ছে ডেভেলপমেন্টের থিওরি দিয়েছিলেন, যেটা হচ্ছে মনোসামাজিক বিকাশ। এটুকু মনে রাখবে, যেখানে কি এরিকসন কিন্তু মেন ফোকাস দিয়েছিলেন কি সমাজের সঙ্গে ইন্টারাকশানের মাধ্যমে, ঠিক আছে? সমাজের মানুষের সঙ্গে কথা বলা, মেলামেশা, সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে বিকাশের যে ধারণাটা তিনি দিয়েছিলেন। আর তিনি এখানে যেহেতু ফ্রয়েডের ছাত্র ছিলেন, তো ফ্রয়েডের চিন্তাভাবনাও দ্বারা তিনি খানিকটা প্রভাবিত ছিলেন। তো সেই জন্য তিনি আইডি মানে ঈদ আর ইগো এগুলো নিয়েও একটু আলোচনা করেছেন বা মতামত দিয়েছিলেন, ঠিক আছে? তো চলো আজ এটা নিয়ে পুরোটা আলোচনা করা যাক। এরিকসন, দেখো এখানে আমি মোটামুটি ইংলিশ আর বাংলা দুটোতেই রেখেছি, কারণ যারা এনভিএস কেবিএস বা সেন্ট্রালের টেটগুলো দিতে চাও, তো তাদের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই জন্য। এবার দেখো তিনি কি বলছেন, যে ফ্রয়েড কিন্তু এরিকসন কিন্তু বলেছিলেন কি, যে মানুষের বা একটা শিশুর জন্মানোর থেকে শুরু করে আমৃত্যু পর্যন্ত তার বিকাশ চলতে থাকে, ঠিক আছে? সারা জীবন তার বিকাশ চলবে। আর সেটা কি হবে, সমাজের সঙ্গে পারস্পরিক মেলবন্ধনে বা মাধ্যমে বা সম্পর্কের মাধ্যমে। তিনি বলেছিলেন ব্যক্তির বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে? এটা মনে রাখবে। এবার তার তত্ত্বের কিছু বৈশিষ্ট্য ছিল বা কী ফিচার ছিল, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তিনি কি বলেছিলেন, যে বিকাশ কিন্তু আজীবন চলে। একটা কথা বলে রাখি, দেখো তোমাদের এখানে আমি যে টপিকটা করছি সেই টপিকটার ওপরে নোটটা এমনভাবে তোমাদের তৈরি করছি বা ডিটেলস ক্লাসটা এমনভাবে করাচ্ছি, যেটা ভালোভাবে করলে তোমাদের এমসিকিউ অ্যান্সার করার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো ডিটেলস ক্লাসটা আগে ভালোভাবে করবে, আর পিডিএফ চাইলে তোমরা আমাকে অবশ্যই মেসেজ করবে। এবার তারপরে পয়েন্টটা কি বলছে, সমাজ ও সংস্কৃতির প্রভাব গুরুত্বপূর্ণ। একটু আগে আমি বলেছিলাম তোমাদেরকে, যে তিনি যেহেতু মনোসামাজিক বিকাশের কথা বলেছেন, তাহলে সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া বা সংস্কৃতির প্রভাব গুরুত্বপূর্ণ তো অবশ্যই হবে। প্রতিটি স্তরে সংকট থাকে, তিনি বলতে চাইছেন প্রতিটি স্তরে শিশুর বাধা আসতে পারে বা সংকটের সম্মুখীন হতে পারে। আর এই সংকটের সংমোচন বা সংকটের সমাধানের মাধ্যমে বিকাশ গঠিত হয়। যদি সমাধান ঘটে তাহলে তার মধ্যে পজিটিভ বিকাশ ঘটবে, আর না হলে নেগেটিভ বিকাশ ঘটবে। তিনি এই পজিটিভ বিকাশ বা নেগেটিভ বিকাশ নিয়ে তার মানে যে দেখবে এরপরে যে তিনি 8টি স্তরে কথা বলেছিলেন, সেখানে প্রত্যেকটা স্তরে এইসব নিয়ে কথাবার্তা বলেছেন, মানে পজিটিভ বিকাশ, নেগেটিভ বিকাশ, এসবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পরে ভালো করে।
এখানে দেখো সেটাই বলা হয়েছে যে সংকট সমাধান হলে গুণ সৃষ্টি হবে। ঠিক আছে, নেক্সট এখানে আমি আগেই বলে দিয়েছিলাম যে এরিকসন ফ্রয়েডের ছাত্র ছিলেন, তো সেটাই এখানে বলেছে। এবার যেহেতু তিনি ফ্রয়েডের ছাত্র ছিলেন, তো তিনি ফ্রয়েডের কিছু চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সেখানেই এখানে দেখো বলছেন, দেখো এই ইগো, ইড, তারপরে সুপার ইগো বা অধিসত্তা, এগুলো কিন্তু কে দিয়েছিলেন? এই যে আগের ভিডিওটা যারা দেখেছে তারা কিন্তু বলতে পারবে। আইডি, ইগো আর সুপার ইগো, পুরোটা লিখলাম না, সুপার ইগো। তো এই তিনটে নিয়ে, এই তিনটে কী জিনিস, এর থেকে কিন্তু কোশ্চেনও থাকে। এটা নিয়ে কিন্তু ফ্রয়েডের তত্ত্বে খুব গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। যারা দেখতে চাও তার লিঙ্কটা আমি এখানে এই ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিতে পারো। ঠিক আছে, তো ইগো কী জিনিস বলেছিলাম সেটা দেখে নাও, এখানে আর সেটা নিয়ে আলোচনা করছি না। তো এরিকসনের মতে কি বলছে, ইগো শিশুর জন্ম থেকেই অবস্থান করে, মানে শিশু জন্মানোর পরের থেকেই ইগোর উৎপত্তি হয়। এখানে কিন্তু যারা নতুন দেখছো তাদের অবশ্যই মনে হতে পারে যে ইগো মানে কি, আমরা যে রাগ অভিমান হয় সেই ইগো কি? না, সেই ইগো পুরোটা আলাদা, যে মানুষের নেচারটাকে পুরোটাই মানে কন্ট্রোল করার চেষ্টা করে, এটাই হচ্ছে ইগো। তো এরিকসন কি বলছেন, ইগো শিশুর জন্ম থেকেই অবস্থান করে, জন্মানোর পরের থেকেই। আর তার মতে কি, ঈদ আর অহম এই দুটো মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তারা সম্পূর্ণ দ্বন্দ্বমুক্ত। আমরা ফ্রয়েডের তত্ত্বে দেখেছিলাম কি, ইগো কিন্তু ঈদ এবং সুপার ইগোকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে, ওদেরকে পরিচালিত করার চেষ্টা করছে। এখানে এরিকসনের মতে কি বলছে, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তারা সম্পূর্ণ দ্বন্দ্বমুক্ত, মানে ইন্ডিভিজুয়ালস, যে যার মতো করে কাজ করছে। ঠিক আছে, তারপরে দেখা যাক কী আছে নেক্সট পেজে। বলছে অহমের বিকাশই ব্যক্তিত্বের বিকাশ। এখানে উনি বলছেন যে অহমের যে বিকাশ হবে বা ইগোর যে বিকাশটা, সেটাই তার বিকাশ হলেই ব্যক্তিত্বের বিকাশ। ঠিক আছে, তা ইগোটা কী জিনিস আমরা আর এখানে বলছি না, ওটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ওই ফ্রয়েডের তত্ত্বটা দেখে নিতে হবে, ওখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছি। এরপর তিনি কি বলছেন, যে বলেছিলেন কি, সামাজিক পরিবেশে হলো শিশুর বিকাশের প্রাথমিক উপাদান। তোমরা এটা বলতে পারো যে এই সামাজিক মিথস্ক্রিয়া নিয়ে যে শিশুর বিকাশ ঘটে, এর আগে কোন মনোবিজ্ঞানী বলেছিলেন? মানে আমরা এর আগে ক্লাস করিয়েছি, তার মধ্যে কোন মনোবিজ্ঞানী সামাজিক মিথস্ক্রিয়ার ধারণা দিয়েছিলেন, সামাজিক মিথস্ক্রিয়া বা সংস্কৃতির মেলবন্ধন? এটা কিন্তু ভাইগটস্কি দিয়েছিলেন, যেটা পিয়াজেট কিন্তু সম্পূর্ণরূপে অ্যাভয়েড করেছিলেন। তিনি কোথাও বলেননি যে সামাজিক বিকাশের মাধ্যমে শিশুর বা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর বিকাশ হতে পারে, যেটা ভাইগটস্কি প্রথম বলেছিলেন। এখানে কিন্তু এই এরিকসনও বলছেন কি, ইগো বা অহমের বিকাশ হবে কি বিকাশের ক্ষেত্রে পরিবেশ হলো কি প্রাথমিক উপাদান। তিনি এটাই বলতে চাইছেন কি, পরিবেশ, সমাজের সঙ্গে যেসব মানুষ আছে তাদের সঙ্গে ওঠা বসা বা সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমেই শিশুর কী হবে, যে ইগোটা আছে বা অহমটা আছে সেটারই বিকাশ ঘটবে। তিনি আরও বলছেন যে কি, সমাজের সঙ্গে যখন মানুষ মিশবে তখন সমাজের যে চাহিদা আর ব্যক্তিগত চাহিদা, মানে সমাজে একটা চাহিদা থাকে, তার সঙ্গে যে শিশুর ব্যক্তিগত চাহিদা, তার যদি বিভেদ ঘটে তখনই কিন্তু অহমের বিকাশ ঘটবে। ঠিক আছে, এবার এখানে আরও একটা জিনিস বলছে যে কি, আটটা স্তর নিয়ে আমরা আলোচনা করছি, মানে তিনি যে শিশুর যে বিকাশের 8টা স্তর নিয়ে আলোচনা করেছেন মনোবিকাশের জন্য। এখানে 8টা স্তরের কথা বলেছি, আমরা সেই 8টা স্তর নিয়ে খুব ভালোভাবে পরে ডিটেলসে আলোচনা করছি। এবার তিনি তার একটা বই লিখেছিলেন, দেখো বইটার নাম কি, আইডেন্টিটি ক্রাইসিস থিওরি বা পরিচয় সংকট। আইডেন্টিটি ক্রাইসিস থিওরি, এটা একটা থিওরি, তিনি এটা বই না, এই বইটা হচ্ছে কি চাইল্ডহুড অ্যান্ড সোসাইটি, এই একটা বই লিখেছিলেন। তাতে তিনি এই যে আইডেন্টিটি ক্রাইসিস থিওরি বা পরিচয় সংকটের একটা
তত্ত্ব তিনি এই বইয়ের মধ্যে বলেছেন। এবার তিনি মানব জীবনকে 8টি পর্যায়ে ভাগ করেছেন। ঠিক আছে, সেই 8টি স্তর নিয়ে এবার আলোচনা করা হবে। এবার 8টি স্তরে কিন্তু শিশুর দেখবে বিভিন্ন রকম সংকটের সংকটে উপস্থিত হয়, মানে প্রত্যেকটা স্তরেই সংকট আছে, বাধা আসবে শিশুর ক্ষেত্রে। এবার এই সংকটময় পরিস্থিতি যদি শিশু কাটিয়ে উঠতে পারে তাহলেই তার জীবনের বিকাশটা খুব সুন্দর হবে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখতে হবে। এবার এই স্তরগুলো নিয়ে আমরা খুব ভালোভাবে আলোচনা করব। দেখো এখানে একটু লেখা আছে যে প্রত্যেকটা স্তরেই শিশু বাধার সম্মুখীন হচ্ছে এবং সেই বাধার সম্মুখীন হলে সেটা কাটিয়ে উঠতে পারলে তার পজিটিভ বিকাশ হবে, নাহলে তার মধ্যে নেগেটিভ কোনো বিকাশ ঘটবে। চলো এবার এক এক করে প্রত্যেকটা স্তর খুব সুন্দর করে বুঝে নেওয়া যাক। এবার আরও একটা কথা বলে রাখি, দেখো আমরা এই যে যতগুলো মনোবিজ্ঞানী নিয়ে এতদিন পড়াশুনো করলাম, প্রথম দিকে পড়েছিলাম পিয়াজেট, তারপরে ভাইগটস্কি, তারপরে আমরা ফ্রয়েড পড়লাম। ঠিক আছে, আর এখন কিন্তু এরিকসন পড়ছি। তো এখানে দেখবে বেশিরভাগ মনোবিজ্ঞানী কিন্তু তাদের যে বিকাশগুলোকে কয়েকটি স্তরে বিভক্ত করেছে। তার মধ্যে কোনো মনোবিজ্ঞানী কোনো স্তর নিয়ে আলোচনা করেননি, স্তরে বিভক্ত করেনি। তো বলো তো কে মানে শিশুর জীবনের বিকাশকে স্তরে ভাগ করেছে? যারা কিন্তু ক্লাসগুলো ঠিকঠাক করে করছো তারা বলতে পারবে। প্রথম দেখবে আমরা আলোচনা করেছিলাম পিয়াজেট। তিনি তার বিকাশের তত্ত্বে কিন্তু স্তরের কথা বলেছিলেন। কটা স্তর ছিল সেখানে? 4টে স্তর ছিল। আর তিনি মোটামুটি বলেছিলেন যে শিশুর বিকাশ মোটামুটি ওই 12-13 বছর পর্যন্ত, 11 বছর থেকে 12 বছর পর্যন্ত বিকাশ হতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে এরিকসন কিন্তু বলেছেন না, সারা জীবন ঘটবে। তাহলে ভাইগটস্কি নিয়ে আলোচনা করেছিলাম। ভাইগটস্কি কিন্তু কোনো স্তরে ভাগ করেননি। তারপরে আমরা কোহলবার্গ নিয়ে আলোচনা করেছিলাম। কোহলবার্গ কিন্তু টোটাল মোটামুটি 3টে স্তর আর 6টা পর্যায়ে কথা বলেছিলেন, সেটাও আলোচনা করা হয়েছে খুব ভালো করে। তারপরে আলোচনা করা হয়েছিল ফ্রয়েড কিন্তু কোনো স্তরের কথা বলেননি। তিনি বিশেষ করে লৈঙ্গিক বিকাশের কথা বলেছিলেন, সেভাবে কোনো স্তরের কথা বলেননি। আর এখন আলোচনা করা হচ্ছে আমাদের কি? এরিকসন কিন্তু শিশুর যে বিকাশ সেটাকে 8টা স্তরে ভাগ করছেন। তো টেট পরীক্ষার জন্য বা কোনো টিচিং এক্সামের জন্য যদি তোমাদের শিশু মনোবিজ্ঞানের উপরে পুরোপুরি অ্যান্সার করতে হয়, সব কোশ্চেন অ্যান্সার করতে হয়, তাহলে এই তত্ত্বগুলোকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এর থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসে, তো এগুলো ভালো করে বুঝতে হবে। আর প্রত্যেকটা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হচ্ছে, তার থেকে কোশ্চেনও আলোচনা দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের কোশ্চেন সেট। ঠিক আছে, মক টেস্ট আকারে। তো এখানে চলো আমরা এরিকসনের আমি এগুলো বললাম যাতে তোমাদের একটা নির্দিষ্ট ছাতার তলায় একটা গণ্ডির মধ্যে এনে তোমরা এই সব তত্ত্বগুলোকে ভালো করে বুঝতে পারো, সেই জন্য। তো তিনি যে 8টা স্তরের কথা বলেছিলেন তার মধ্যে প্রথম স্তর দেখো কি বলছে। প্রথম স্তর বলছে বিশ্বাস বনাম আত্মবিশ্বাসের দ্বন্দ্ব। এখানে একটু স্পেলিংটা ভুল আছে, এটা দ্বন্দ্ব হবে। ঠিক আছে, এটা কত বছর থেকে কত বছর কোন সময়ের মধ্যে আবদ্ধ থাকে? শিশুর জন্মের পরের থেকে 1 বছরের মধ্যে। আর শিশু যখন জন্মানোর পরের থেকে 1 বছরের মধ্যে কি শিশু কিন্তু সবসময় দেখবে, এখানে তো লেখা আছে, তোমরা রিডিং পড়ে নিতে পারবে। আমি জাস্ট জিনিসটা আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই সময় কি হয়, পরিবারের সদস্যদের উপর কিন্তু শিশু পুরোপুরি নির্ভর থাকে, নিজের থেকে কিছু করতে পারে না। ঠিক আছে, এবার শিশু দেখবে কান্নাকাটি, নানান রকম খিদে পেলে কান্নাকাটি করছে, কোনো সমস্যা হলে কান্নাকাটি করছে, সে কান্নার মাধ্যমে বা ভালো লাগলে তার সামনে গিয়ে কথা বললে হাসছে, একটু অঙ্গভঙ্গি করছে। ঠিক আছে, বা হাতের কাছে কিছু বললে চুষছে, তার বিভিন্ন রকম স্নেহপূর্ণ আচরণের মাধ্যমে কী করে, তার চাহিদা পূরণের চেষ্টা করে। এবার
সেই চাহিদাগুলি যদি পূরণ হয় বা পরিবারের থেকে সেই চাহিদাগুলো যদি সে সম্পূর্ণরূপে পূরণ হয় তাহলে কিন্তু তার পরিবারের প্রতি তার বিশ্বাসটা দৃঢ় হবে, আত্মবিশ্বাস তৈরি হবে। আর যদি সেটা পূরণ না হয়, যখন খিদে পাচ্ছে, কান্না করছে, মা খেতে দিচ্ছে না, ঠিক আছে, বা যখন দেখা যাচ্ছে ওকে শরীরে কোনো সমস্যা হচ্ছে, কান্না করছে, তার সে উপশম হচ্ছে না, তাহলে কী হবে, তার মনে নিরাপত্তাহীনতার মনোভাব তৈরি হবে। তাহলে এই বয়সে যে জিনিসটা ঘটতে পারে সেটা তোমাদের মোটামুটি বলে দিলাম। এখানে দেখবে সেটাই লেখা আছে, একটু গুছিয়ে লেখা আছে, ভালো করে পড়ে নেবে। যাদের নোটের দরকার হবে মেসেজ করবে, আমি দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। আর যারা আসছো দেখছো, খুব সুন্দর করে কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। সায়েন্স বা ম্যাথের ক্লাসগুলো নিয়ে আসা হবে তোমাদের মোটামুটি আপার প্রাইমারির জন্য। পেডাগোগি, সায়েন্স আর ম্যাথ, এটা নিয়ে কোনো সমস্যাই হবে না। এখানে দেখে নিলে তোমরা মোটামুটি তৈরি হয়ে যাবে। কিন্তু যারা আসছো, যাদের উপকার হচ্ছে, তারা একটু সাবস্ক্রিপশানটা করে দিও, ঠিক আছে। নেক্সট, দ্বিতীয় স্তরে দেখো এখান থেকে কোশ্চেন কেমন হতে পারে। দ্বিতীয় স্তর কত থেকে কত বছরের মধ্যে বিস্তৃত, বা এরিকসন কটা স্তরে ভাগ করেছেন। প্রথম স্তরের থেকে পরিবারের, এখান থেকে খুঁটিয়ে কোশ্চেন করতে পারে, কেমন কোশ্চেন হতে পারে সেটা নিয়েও আলোচনা করা হবে পরে। তোমাদের এর পরে ভিডিওতে হয়তো তোমরা এই কোশ্চেন্সের নিয়ে একটা মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট, দ্বিতীয় স্তর কী বলছে, স্বাধীনতা বনাম লজ্জা ও সন্দেহের দ্বন্দ্ব। এটা কত বছর থেকে কত বছরের মধ্যে, দেখো 1 থেকে 3 বছরের মধ্যে, ঠিক আছে। এই সময় দেখবে 1 বছরের পরের থেকে প্রায় 1 বছরের পরের থেকে দেখবে বাচ্চা হাঁটতে চলতে শেখে, অঙ্গ বা শারীরিক সঞ্চালন ভালো করতে পারে, ঠিক আছে। তখন কি করবে দেখবে, একটা বাচ্চা নিজের থেকে হাঁটতে চায়, নিজের থেকে বসে হামাগুড়ি দিতে চায়, ঠিক আছে, মানে নিজের থেকে কাজটা করে দক্ষতা অর্জন করতে শেখে, ঠিক আছে। এবার অন্যদের সাহায্য ব্যতীত কিন্তু সে কাজ করতে চায়, এটা মনে রাখতে হবে। এই সময়ে একটা বাচ্চা দেখবে, তুমি তাকে দাঁড়াতে যাচ্ছে, তুমি ধরলে কান্নাকাটি করবে, ঠিক আছে। এবার সে একা একা চলতে গিয়ে পড়ে গেল, তবুও সে উঠে গিয়ে আবার একটুখানি কান্নাকাটি করে আবার নিজে সে উঠে দাঁড়ালো, আবার হাঁটতে চাইলো, মানে নিজের থেকে কাজ করতে চাইবে। এবার তাকে যদি সেই সময় হাঁটতে না দেওয়া হয়, বাধা দেওয়া হয়, তখন তার মধ্যে কী হবে, সন্দেহ সৃষ্টি হবে, সে কান্নাকাটি করবে, ঠিক আছে। আর সে অন্যদের উপস্থিতিতে নিজে নিজে করবে, ঠিক আছে, কিন্তু অন্যদের উপস্থিতিতে সে যদি ব্যর্থ হয়, লজ্জা অনুভূতি হয়, ঠিক আছে, এই সবগুলো এই বয়সে ঘটে। নেক্সট, তৃতীয় স্তরে কী বলছেন দেখা যাক। দেখো তৃতীয় স্তরটা কী বলছে। তৃতীয় স্তর হচ্ছে উদ্যোগ বনাম অপরাধ প্রবণতার দ্বন্দ্ব। এটা কত বছর থেকে শুরু হয়, দেখো 3 বছর থেকে শুরু হবে, 3 বছর থেকে 6 বছরের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ থাকবে। এবার এখানে বুঝতে পারছো, এই সময় শিশু হাঁটতে চলতে সব কিছু নিজে নিজে একা করতে শিখে যায়, মানে তার মধ্যে দৌড়াদৌড়ি এইসব ভাবগুলো চলে আসে, শারীরিক মানসিক ক্ষমতার বৃদ্ধি ঘটে যাবে। শিশু পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করার জন্য স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করবে, ঠিক আছে। এবার শিশু এই সময় যদি কোনো কাজ করছে, খেলা করছে বা কিছু করছে, সেই সময় যদি তাকে বকাবকি করা হয় বা সেই কাজটা করতে বারণ করা হয়, তাহলে তার মধ্যে কী হয়, অপরাধবোধের সৃষ্টি হবে, এবং তার মধ্যে একটা দ্বিধা বা দ্বন্দ্বের সৃষ্টি হবে যে হ্যাঁ, সে যেটা করছে সেটা কি করা উচিত না। তার মন চাইছে ওটা করতে, কিন্তু বাড়ির লোকজন বকাবকি করছে, সে নিরুৎসাহ হয়ে যাবে, বা তার মধ্যে একটা অপরাধবোধের জন্ম নিয়ে গড়ে উঠবে যে তাহলে কি আমি এটা ঠিক করলাম না, বা কিংবা তার সেটা করতে ইচ্ছা হচ্ছে কিন্তু কেউ করতে দিচ্ছে না, তার মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে, এগুলো হবে। তো ফোর্থ স্টেজ কী আসে দেখা যাক। তৃতীয় স্তর হয়ে গেল। এবার চতুর্থ স্তর কী বলছে, উৎপাদনশীলতা বনাম হীনমন্যতার দ্বন্দ্ব। এটা দেখো কোন স্তরে ঘটছে, এটা 6 থেকে 11 বছরের মধ্যে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো 6 থেকে 11 বছরের মধ্যে পরীক্ষায় দিতেই পারে যে শিশু যখন বিদ্যালয়ে প্রবেশ করছে, তখন এরিকসনের তত্ত্ব অনুযায়ী সেটা কোন স্তরের মধ্যে পড়ছে, খুঁটিয়ে কিন্তু অনেকভাবে কোশ্চেন আসতে পারে। তো যেহেতু 6 বছর থেকে 11 বছরের মধ্যে, 6 বছর বয়স হলেই শিশু বিদ্যালয়ে
চলে যাচ্ছে, তো তার স্কুল জীবন শুরু হয়ে যাচ্ছে, বিদ্যালয় জীবন শুরু হয়ে যাচ্ছে। এবার বিদ্যালয়ে যখন সে প্রবেশ করছে, সে বিদ্যালয়ে বিভিন্ন রকম কাজ করার প্রবণতা দেখা যাবে, তার মধ্যে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন রকম দক্ষতার জন্ম নেবে। সেই স্কুলে গিয়ে বা বিদ্যালয়ে গিয়ে বা সমাজের সঙ্গে সমাজের বিভিন্ন রকম কাজ করতে নিজের থেকে সেই কাজগুলো করতে উদ্যোগী হবে, ঠিক আছে। উৎপাদনমূলক বা সৃষ্টিমূলক কাজ, কিন্তু অ্যাক্টিভিটিমূলক কাজ করতে সে চাইবে। সেই কাজ করতে গিয়ে যদি কোনো রকম ত্রুটি হয়, ঠিক আছে, দেখা যাচ্ছে তার মধ্যে সে কোনো একটা কাজ করতে গেল, সেটা ভুল হয়ে গেল, তখন কী হবে, পাশের লোকজন হাসাহাসি করলো বা ঠাট্টা করলো, তখন তার মধ্যে কী হবে, হীনমন্যতার সৃষ্টি হবে। এটা গেল চতুর্থ স্তর। এবার পঞ্চম স্তর। পঞ্চম স্তরটা কী বলছে, আত্মপরিচয় বনাম ভূমিকা গ্রহণের অক্ষমতা দ্বন্দ্ব। দেখো একটু লেখাটা এখানে একসঙ্গে হয়ে গেছে, বাংলা টাইপ করা একটু অভ্যাস না বলে একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে ঠিক হবে। আর এখানে কি বলছে, পঞ্চম স্তর আত্মপরিচয় বনাম ভূমিকা গ্রহণের ক্ষমতার দ্বন্দ্ব। এটা কিন্তু চলে আসছে আমাদের কৈশোরকালটাই, পুরো কৈশোরকালটাই আমাদের এই পঞ্চম স্তরের মধ্যে চলে আসছে। আর কৈশোরকালটা তোমরা জানো সবসময় কি ঝড়ঝঞ্ঝার কাল। সেই সময় কী হয়, শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি খুব বেশি হয় এই সময়। এই সময় দেখবে শিশু নানান রকম সমাজে বিভিন্ন রকম কাজ নিজের থেকে করার জন্য আগ্রহী হয়ে থাকে। এই সময় কোনো কাজ করতে গিয়ে শিশুর মধ্যে যদি সেই কাজটা করতে গিয়ে শিশু ব্যর্থ হয়, তখন তার মধ্যে কী হয়, দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। এবার আত্মপরিচয় সম্বন্ধে দ্বন্দ্বের উৎপত্তি হয়, ঠিক আছে। এই সময় এই জিনিসগুলো ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে দেখো এখানে সংকটের উৎপন্ন হচ্ছে। আর এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারলে বা কাটিয়ে তুলতে পারলে আমাদের কিন্তু এখানে মেন দেখার কী দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে। এবার সেই দ্বন্দ্বগুলো বা সংকটগুলোকে কাটিয়ে তোলাই হচ্ছে মনোবিজ্ঞানের কাজ। এবার এই কাটিয়ে যদি শিশুকে সঠিক শিক্ষা দেওয়া যায় বা তার যে চাহিদা পূরণ করা যায়, তাহলেই কিন্তু তার বিকাশটা ঘটবে, ঠিক আছে। এরপরে আসছে ষষ্ঠ স্তর। এখানে ষষ্ঠ সুর লেখা হয়ে গেছে, দেখো এটা ষষ্ঠ স্তর হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি, ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতার দ্বন্দ্ব। এটা হচ্ছে প্রাপ্তবয়স্কর স্তর, প্রথম দিকে যে প্রাথমিক যে প্রাপ্তবয়স্ক স্তর সেটা পুরো কৈশোরকালের পরে। এই সময় দেখবে বাচ্চারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কে আবদ্ধ হবে। কারোর সঙ্গে যদি কোনো সম্পর্কে লিপ্ত হতে গিয়ে সে ব্যর্থ হয়, তখন কী হবে, সে সকলের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় এবং তার মধ্যে দ্বন্দ্বের উৎপত্তি হয়। কি হচ্ছে দেখবে এর পরে গিয়ে এতদিন কিন্তু শিশুরা কৈশোরকাল পর্যন্ত পরিবারের মধ্যে আবদ্ধ থাকে, তারা পরিবারের লোকের সঙ্গে মেলামেশা, স্কুলে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে মেলামেশা থাকে। এরপরে গিয়ে তাদের মেলামেশাটা আরও কী হয়, বিস্তৃত হয়, নতুন নতুন লোকের সঙ্গে মিশছে, বন্ধুত্ব হচ্ছে। সেই বন্ধুত্ব হতে গিয়ে যদি সেই কোনো একটা মানুষের সঙ্গে সে ভরসাযোগ্য মানুষের সন্ধান পেল, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গিয়ে যদি সেই সম্পর্কটা না গঠনে ব্যর্থ হয়ে যায়, ঠিক আছে, ধাক্কা খায়, তখন কী হবে, সে সেই সম্পর্ক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেবে এবং তার মধ্যে সে দ্বন্দ্বের উৎপত্তি হবে, নানা রকম দ্বিধাদ্বন্দ্বের উৎপত্তি ঘটবে, সেটাই বলছি। এরপর সপ্তম স্তর। এখানে কি বলছে, সপ্তম স্তরটা দেখো এখানে একটু লেখার ভুল হয়েছে। এখানটায় দেখবে কি হবে, এটা উৎপাদন, এটা ঠিক আছে, উৎপাদন বনাম কি হবে, উৎপাদন বনাম, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা নোট করতে গেলে লিখে নিই। উৎপাদন বনাম স্থবরিতার দ্বন্দ্ব। এটা হবে স্থবরিতা দ্বন্দ্ব, ঠিক আছে, এটাই হবে এখানে। তো এটা হচ্ছে কি, মধ্যবয়স্ক স্তর, এটা কিন্তু মধ্যবয়স্কদের স্তর হবে।
এই সময় কি বলছে, এই স্তরে বৃত্তির ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করে এবং নিজেকে সৃষ্টিশীল বা ক্রিয়েটিভিটি বা উৎপাদনমূলক বা সামাজিক কাজে নিয়োজিত করে। কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি আত্মকেন্দ্রিক স্বার্থপর হয়, তখন সে ব্যক্তিগতভাবে স্থপরিতায় পর্যবসিত হয়। এটা গেল সপ্তম স্তর। আর তাহলে আমাদের আরেকটা স্তর বাকি আছে তার বিকাশের তত্ত্ব অনুযায়ী। অষ্টম স্তরটা কি বলছে দেখো, এটা হচ্ছে কি আমাদের মানে মানুষের জীবনের লাস্ট স্তর, কি এরিকসনের মতে। এটা কি বলছে, এই সময় মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে, বৃদ্ধ বয়সে কী হচ্ছে, আর এই সময় কিন্তু মানুষের মধ্যে যত আইডিয়ালিজম বা সততা, হতাশা, এই সবগুলো এই সময় কাজ করবে। এরিকসন সেটাই বলতে চাইছে। তো কি বলছে, সততা বনাম হতাশার দ্বন্দ্ব। কি বলছে, এই স্তরে ব্যক্তি যদি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন, সততার সঙ্গে জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে সক্ষম হয়, হতাশা জয় করতে পারে এবং জীবনের সংকটময় পরিস্থিতির সঙ্গে সাহসের সঙ্গে মোকাবেলা করে জীবনে অর্থ অনুধাবন করে এবং সঠিক জীবন দর্শন গঠন করতে সক্ষম হয় এবং এই দ্বন্দ্ব উপস্থিত হয় না, অন্যথা দ্বন্দ্বের সম্মুখীন হতে হয়। তার মানে কি বলছে, এই সময় এই দেখবে মানুষ আমাদের যারা বৃদ্ধ আছে তারা কী হয়, এই সময় মানুষ নিষ্ঠার সঙ্গে সব কিছু দায়িত্ব পালন করতে চায়, বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে চায়, ঠিক আছে, হতাশাকে বিভিন্ন রকম সমস্যার সমাধানের মাধ্যমে হতাশাকে জয় করতে পারে, জীবনের যে সংকটময় পরিস্থিতিগুলো আছে সেগুলো তারা সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারে, ঠিক আছে, এইভাবে জীবন দর্শন করতে তারা সক্ষম হয়। আর যার জন্য তারাকে হতাশাকে জয় করতে পারে বা দ্বন্দ্বে উপস্থিত হয় না। আর যদি এটা না হয় তাহলে কী হবে, দ্বন্দ্বের উপস্থিতি হবে। এই গেল আমাদের টোটাল এরিকসনের মতে 8টি স্তর, ঠিক আছে। এবার এই 8টি স্তর গেল, এবার আমাদের যে বিভিন্ন রকম বিকাশ হয়, কখন কিভাবে হয়, সেই বিকাশটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আবার একটু এখানে আলোচনা করা আছে। আমি চেষ্টা করেছি যেটা নিয়ে আলোচনা করার বা যে ক্লাসটা করানো তার উপরে যতটুকু পারা যায় আমি কভার করার চেষ্টা করেছি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর এত সুন্দরভাবে ডিটেলসে নোট তোমরা কোথাও পাবে না আমি আশা করি। তো ক্লাসগুলো ভালোভাবে করো, যাদের নোটের দরকার তারা মেসেজ করো, আমি দিয়ে দেবো। এবার পরের যে জিনিসটা আসছে দেখো, তিনি বলছেন দৈহিক বিকাশ, কখন কেমন দৈহিক বিকাশ হয়, কেমন উচ্চতা থাকে, ঠিক আছে, সেটা এখানে বলা আছে, এটা একটু পড়ে নিও তোমরা। এখানে তিনি কি বলছেন, জন্ম থেকে 5 বছর মতো শৈশবকাল বিস্তৃত শিশুদের। এখানে শৈশবকালে তো শিশুদের শারীরিক বিকাশ বৃদ্ধি খুব দ্রুত ঘটে, সেটা আমরা জানি। এই সময় শিশুর ওজন দেখো 33 পাউন্ড থাকে, উচ্চতা এত থাকে, ঠিক আছে। 5 বছর বয়সে 43 পাউন্ডে গিয়ে পৌঁছাচ্ছে, উচ্চতা আরও বেড়ে যাচ্ছে, 43 ইঞ্চি মতো হচ্ছে, ঠিক আছে। এরকম এই হচ্ছে দৈহিক বিকাশের কথাটা এখানে বলা হয়েছে। এরপরে যে জিনিসটা আসছে দেখো আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাষাগত বিকাশ। ভাষাগত বিকাশের ক্ষেত্রে দেখো কোন বয়সে কি কতটা শব্দ চয়ন করতে পারছে বা উচ্চারণ করতে পারছে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসছে, ঠিক আছে। যে এই মানে 2 বছর বয়সে কতটা শব্দ উচ্চারণ করতে পারে, 3 বছর বয়সে কতটা শব্দ উচ্চারণ করতে পারে একটা শিশু, সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখা ছাড়া কোনো উপায় নেই। তো এইগুলো একটু তোমরা দেখে নেবে। 1 বছর বয়সে 2টো, 2 বছর বয়সে 270টা শব্দ সে উচ্চারণ করতে পারবে, 3 বছর বয়সে 900টা কোশ্চেন মানে শব্দ উচ্চারণ করতে পারছে। এইভাবে মোটামুটি 5 বছর পর্যন্ত একটা কতটা শব্দ উচ্চারণ করতে পারবে তার একটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। চলো নেক্সট দেখা যাক। এবার আসছে আমাদের কি মানসিক বিকাশ। প্রথম দিকে দেখবে যে শিশুরা থাকে তাদের মধ্যে কি হয়, কৌতূহল প্রবণতা বেশি থাকে, তাদের মধ্যে বিভিন্ন রকম জানার ইচ্ছা থাকে, তারা পরিবেশের সম্পর্কে বা সমাজ সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে থাকে, ঠিক আছে। এই সবগুলো তাদের মধ্যে দেখা যায়। শিশুর মধ্যে এখানে দেখবে সবগুলো লেখা আছে, শিশুর মধ্যে শারীরিক ও সামাজিক বাস্তবতা সম্বন্ধে ধারণা তৈরি হয়। অলৌকিকতা এই বিকাশের অপর এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
এই সময় থেকে বাচ্চারা কী হয়, নানা রকম অলৌকিক গল্প বা অলৌকিক কল্পনা এইসবগুলো করতে পারে, তাদের মধ্যে অলৌকিক জিনিস নিয়ে মানে বেশি কৌতূহল দেখা যায়। প্রথম দিকে দেখবে শিশুর যেহেতু ভাষার বিকাশের দিকে বেশি ভাষার বিকাশটা হয়ে যায়, তো এরপরে শিশুর যখন ভাষার বিকাশটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে কী হবে, তার মধ্যে যে চিন্তন ক্ষমতা ও যৌক্তিক ক্ষমতার বিকাশ দেখা যায়। এই একটু আগে আমি বললাম যে এই সময় শিশুর মধ্যে নানারকম অলৌকিক গল্প বা রূপকথার গল্প শোনার প্রবণতা দেখা যায়। এরপরে প্রাক্ষোভিক বিকাশ। প্রাক্ষোভিক বিকাশ মানে কি, শিশুর মধ্যে এক এক সময় এক এক রকম চাহিদা থাকে, ঠিক আছে, সেটাই প্রাক্ষোভিক বিকাশের মধ্যে পড়ে। একটা 3 বছরের বাচ্চার যে প্রাক্ষোভিক মানে চাহিদা থাকবে, একটা 5 বছরের বাচ্চা সেটা থাকবে না। 3 বছর বা 4 বছরের বাচ্চা দেখবে একটা খেলনা দেখলে সেটা নেওয়ার জন্য কান্নাকাটি করবে, তখন সেই একই বাচ্চা যখন 5 থেকে 6 বছর বয়স হয়ে যাবে, সে খেলনাটা দেখে আর কান্নাকাটি করবে না, নিয়ন্ত্রণ করতে যাবে, মানে প্রক্ষোভটাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা গেল প্রাক্ষোভিক বিকাশের একটা। এরপর দেখো আসছে কি আমাদের সামাজিক বিকাশ। প্রথম থেকে দেখবে শিশু মোটামুটি বাড়ির লোকের সঙ্গে মেলামেশা, সমাজের মানুষের মানে বাড়ির বাইরে, বাড়িটাও একটা সমাজের অংশ, কিন্তু পরিবারের বাইরে কোনো মানুষের সঙ্গে তেমন মেলামেশা থাকে না। কিন্তু আস্তে আস্তে পরবর্তী সময় কী হয়, সমাজের সঙ্গে তাদের মেলামেশা বাড়ে, সমাজের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সেটা বাড়বে, ঠিক আছে, অন্যদের সঙ্গে মিশবে, অন্যদের সঙ্গে সে নিজেকে তুলনা করবে, ভালো, ঠিক আছে। শিশু সেই সময় কী হবে, একটু নিজের প্রতি বেশি মনোযোগ দেবে, মানে আত্মকেন্দ্রিক থাকবে, সে অন্যের সঙ্গে তুলনা করবে, ঠিক আছে, নিজেকে বেশি প্রায়োরিটি দেবে। এই সময় সে নতুন নতুন বন্ধু খোঁজে, বন্ধু নির্বাচন করার চেষ্টা করে, তারপরে গিয়ে আস্তে আস্তে কী হবে, বন্ধু বাড়বে, একটা দলগত যে সব খেলা আছে, ক্রিকেট বলো, কানামাছি, কবাডি, ভলি, মানে নানারকম লুকোচুরি খেলা, এইসব খেলার দিকে কী হবে, তার মনোযোগ যাবে। এইভাবে সামাজিক বিকাশটা ঘটতে থাকবে। মানে প্রথম দিকে কী বললাম আমি, বাড়ির লোকের সঙ্গে, তারপরে আস্তে আস্তে সমাজের মানুষের সঙ্গে যাচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া, নতুন বন্ধু খুঁজতে খুঁজতে দলগত মানে একটা দলের সঙ্গে ভিড়ে যাচ্ছে, সেই দলের সঙ্গে খেলা, নানারকম খেলায় সে অংশগ্রহণ করছে। এটা গেল সামাজিক বিকাশের মধ্যে। নেক্সট, এরপরে গেল যৌন জীবনের বিকাশ। কি বলছে, এই সময় এই স্তরে নিজের প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে যৌনতার বিকাশ হয়, একে বলা হয় ন্যারিসিজম। তাহলে ন্যারিসিজমটা কী এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে কি শিশু নিজের প্রতি ভালোবাসার মাধ্যমে যে যৌনতার বিকাশ ঘটে সেটাকে বলা হয় ন্যারিসিজম, ঠিক আছে। এবার এই মোটামুটি বিকাশের যে স্তরগুলো, প্রথম 8টা স্তর তো আলোচনা করলাম। এবার এই 8টা স্তরে বিকাশগুলো কেমনভাবে কী হয়, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ কীভাবে কী হয় সেটা নিয়েও আলোচনা করা হলো, খুব ডিটেলসে আলোচনা করে দেওয়া হলো। এবার এখানে উপসংহারে কিছু কথা বলে দেওয়া হয়েছে, এটা একটু তোমরা দেখে নিও, ঠিক আছে। এবার এই যে আমরা এত কিছু পড়লাম কেন, এত কিছু জানার মানে শিশু সম্পর্কে এত কিছু জানার কী দরকার ছিল? 8টি স্তরে দেখো আমরা যা পড়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়েছে, আমরা বিভিন্ন দ্বন্দ্ব বা সংকটের উৎপত্তি হয়েছে সেটাই পড়েছি। তো আমাদের পড়ার এটাই লক্ষ্য যে এই যে দ্বন্দ্ব বা সংকট হচ্ছে, এইগুলো শিশু সম্পর্কে জেনে সেগুলোকে নিরূপণ করার মাধ্যমে কী হবে, তাদের চাহিদা পূরণ করে বা দ্বন্দ্বগুলো মিটিয়ে তার সঠিক বিকাশ ঘটাতে হবে, যাতে দ্বন্দ্বগুলো থেকে গিয়ে তাদের নেগেটিভ যে বিকাশগুলো আছে সেটা না থাকে, দ্বন্দ্বগুলো মিটে গিয়ে তাদের মধ্যে সেই পজিটিভ বিকাশের উদ্ভাবন ঘটে, সেটা দেখতে হবে। সেটা কাজ হচ্ছে শিক্ষক বা পরিবারের, তার জন্য সেটাকে বোঝা উচিত। তাহলে এবার সেটাই গেল আমাদের বুঝে তার উপশম করাটাকে, সেটা চলে যাবে আমাদের কি শিক্ষাগত তাৎপর্যের মধ্যে। তো এটা যদি আমরা না ভালো বুঝতে পারি যে শিশুর মধ্যে কী সমস্যা হচ্ছে, সমস্যা না জানতে পারলে তার সমাধান হবে না, সেই জন্য আমাদের এগুলো জানতে হবে। এবার দ্বন্দ্ব জানা হয়ে গেল, এবার তাহলে শিক্ষাগত ক্ষেত্রে তাদের সেই কীভাবে সেটা ইউজ করা যাবে সেটা দেখো, শিক্ষাগত তাৎপর্যটা।
আর এরিকসন কি বলছেন, এর শিক্ষাগত তাৎপর্য কি? বিদ্যালয়ের কার্যকলাপ নির্দিষ্ট সময় মতো হলে শিশু বিদ্যালয়ের প্রতি বিশ্বাস জন্মায়। ওই যে বলেছিলাম, শিশু যখন 6 থেকে 11 বছরের মধ্যে তৃতীয় স্তরে চলে যাচ্ছে, চতুর্থ স্তরে, 6 থেকে 11 বছরের মধ্যে চতুর্থ স্তর থাকছে, এই সময়কে মানে 6 বছর পরে সে বিদ্যালয়ে চলে যাচ্ছে। তো বিদ্যালয়ের বিভিন্ন রকম কাজকর্মে কী হচ্ছে, সে অংশগ্রহণ করছে। তাহলে সেই বিদ্যালয়ে গিয়ে যদি ঠিকঠাক কাজ করতে পারে বা ঠিকঠাক ফল পায়, বিদ্যালয় থেকে সবসময় সে পজিটিভ কিছু পায়, কার্যকলাপ সে যখন যেটা শেখার দরকার সেটা যদি পেয়ে যায়, তাহলে কী হয়, বিদ্যালয়ের প্রতি তার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। শ্রেণীকক্ষে নির্দিষ্ট নিয়ম থাকলে শিশুরা নিয়মাবর্তিতা শেখে। ঠিক আছে, এসবগুলো কী হবে, ইগোর কিন্তু আমাদের পরিবর্তন ঘটায়, যার জন্য কী হবে, দেখবে আমাদের স্কুলে বা বিদ্যালয়ে কী হয়, একটা নির্দিষ্ট নিয়ম থাকে, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে, যার জন্য বাচ্চাদের মধ্যে একটা শৃঙ্খলা পরায়ণতা গড়ে ওঠে। কি বলছে, স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে শিক্ষার্থী ভুল করলে তাকে শাস্তি না দিয়ে বোঝালে তারা উৎসাহিত উপভোগ করবে। সেটা হয়, দেখবে আমরা, মানে বিশেষ করে আমার তো সেটা হতো, দেখবে তুমি স্কুলে গিয়ে বা বিদ্যালয়ে গিয়ে তোমার অনেক সময় দেখা যাচ্ছে, আমি একটা সিম্পলি এক্সাম্পল দিচ্ছি, 5টা অঙ্ক তোমার বেঁধে গেছে, স্যারকে বললে 2টো অঙ্ক সলভ করে দেওয়ার কথা, 2 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিল, 3 নম্বর অঙ্কে তুই এইসব অঙ্কগুলো পারিস না, তুই একা পারিস না করতে, এইসব অঙ্ক কখনো আটকে যায় নাকি? তো এই কথা শোনার পরে কি মনে হয় যে না, ওই 2টো অঙ্ক করে দেওয়ার পরে যে আর 3টে অঙ্ক তোমার আটকে আছে, তুমি আর কখনো স্যারকে বলার সুযোগ পাবে না। তো এরকম মানে শিক্ষার্থী ভুল করেছে বা পারেনি বলে তাকে শাস্তি দিলে চলবে না, তাকে সেটা ভালো করে বুঝিয়ে পজিটিভভাবে বোঝাতে হবে, তাহলে তারা আরও উৎসাহিত বোধ করবে। ঠিক আছে, নেক্সট, শ্রেণীশিক্ষণ ও মূল্যায়ন এমনভাবে হতে হবে যাতে শিক্ষার্থীরা সাফল্যের স্বাদ পায়। শিক্ষার্থীরা দেখবে সবসময় যদি ব্যর্থ হতে থাকে, তাহলে তার মধ্যে আত্মবিশ্বাসের একটা, দেখো যারা চাকরির পরীক্ষা দেয়, তারা যদি মানে চাকরির পরীক্ষা দিতে দিতে প্রত্যেকটাতেই পরপর ফেল করে যাচ্ছে বা পাশ করতে পারছে না, তার মধ্যে বা একটা ক্লাসে একটা ছাত্র বা ছাত্রী পরীক্ষায় অনবরত খারাপ ফল করে যাচ্ছে, পাশ করতে পারছে না বা যে কোনো কারণে খারাপ ফল হচ্ছে, তো তার মধ্যে একটা কী হবে, সবসময় হীনমন্যতা বা কী হবে, তার মধ্যে একটা সেই পজিটিভ ভাব আসবে না, সে হতাশা ফিল করবে। ঠিক আছে, তার জন্য এমনভাবে মূল্যায়ন করতে হবে যেন ছাত্রের মধ্যে একটা সাফল্য ভাব আসে, এই সাফল্যের থেকে তার মধ্যে একটা পজিটিভনেস চলে আসতে পারে এবং সে উৎসাহ পেতে পারে পড়াশুনো বা কোনো অ্যাক্টিভিটি করতে। নেক্সট, শিক্ষার্থীদের তাদের সামর্থ্য উপযোগী কার্য দিতে হবে, মানে একটা শিক্ষার্থী যেমন কাজ করতে পারে তার আয়ত্তের মধ্যে কাজ দিতে হবে। এমন কোনো কাজ দিলাম যে সে করতেই পারবে না, তারপর তাকে তিরস্কার করলাম কাজটা করতে গিয়ে না করতে পারায়, তো তার মধ্যে তো সবসময় নেগেটিভভাবেই গড়ে উঠবে, তাই না? তাহলে সে যদি করতে পারবে এমন কাজ দিলে আর সে সেটা করতে পারলে সে উৎসাহিত হবে, তার মধ্যে পজিটিভ বিকাশ ঘটিত হবে। বিভিন্ন পেশা সম্পর্কে শিক্ষার্থীদের ওয়াকিবহাল করতে হবে যাতে তারা নির্দিষ্ট পেশা গ্রহণ করতে পারে। ঠিক আছে, সেই জন্য কিন্তু অ্যাক্টিভিটি বেস বা কো কারিকুলাম যে শিক্ষা ব্যবস্থা এখন কিন্তু গড়ে তোলা হচ্ছে, একটা শিশু যেন সব রকম মোটামুটি পেশা সম্পর্কে তার ধারণা থাকে, যাতে সে পরবর্তীকালে যে কোনো পেশায় যেতে পারে। একটা বাচ্চা বড় হওয়ার পরে কী কাজ করবে বা কী কাজ, মানে সবাই তো আর টিচার হবে না বা সবাই লোকো পাইলট হবে না, এরকম হবে না, এক একটা বাচ্চা এক এক রকম হবে। এবার কোন বাচ্চা কেমন হবে বা তার দক্ষতা কোন দিকে জানা যায় না, তো সব কিছু তাকে ওয়াকিবহাল রাখতে হবে, তার যেদিকে বিকাশ বেশি ঘটবে বা সে যেটাই দক্ষ হবে সে সেই কাজটাই করবে। ঠিক আছে, তো এই শিক্ষাগত তাৎপর্য মোটামুটি এটাই গেল। তো দেখো, এরিকসন নিয়ে কিন্তু খুব ডিটেলসে আলোচনা করা হলো। এরপরে যারা এরিকসন নিয়ে আগে যারা দেখেছো, আজ এটা দেখলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এত সুন্দর ডিটেলস নোট তোমরা হয়তো আশা করি পাওনি। তো যারা দেখলে, যাদের ভালো লাগলো তারা
সাবস্ক্রাইবটা করে দিও, কমেন্ট করে জানিও কোন ক্লাস লাগবে তোমাদের এরপরে। আর যদি নোটের দরকার হয় তো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো, যতটা পারি আমি নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ থাক এ পর্যন্ত। নেক্সট ক্লাসে এর ওপরে আমি কি করেছি দেখবে। তোমাদের এরিকসন, এর আগে ক্লাস কী করেছিলাম ফ্রয়েড, আর আজ করালাম এরিকসন। এই দুজন মোটামুটি চিন্তাভাবনা একই রকম বলে এদের নিয়ে আমি দুটো সেট করেছি কোশ্চেনে। একটা হচ্ছে মোটামুটি ইজি একটা সেট বানিয়েছি, আর একটা মডারেট সেট বানিয়েছি। তো এই দুটো নিয়ে আমি দুটো আলাদা মক টেস্টের ক্লাস তোমাদের এরপরে দিয়ে দেবো। তো আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।